পুষ্পা এই মুভিটি কেউ দেখেনি বা এটার ব্যাপারে শোনেনি এমনটা হতে পারে না। মুভিটা রিলিজ পাওয়ার সঙ্গে সঙ্গে পুরো বক্স অফিস কেঁপে উঠেছিল। পুষ্পার এক একটা ডায়লগ, পুষ্পার সোয়াগ পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। জায়গায় জায়গায় শুধু একটাই ডায়লগ ছিল। 2021 সালে এটা রেশ কাটতে না কাটতেই 2024-এ বেরিয়ে এলো পুষ্পার দ্বিতীয় গল্প পুষ্পা দ্য রুলসের। তবে এই মুভিটা এক্সপ্লেন করার আগে আমাদের এক্সপ্লেন করতে হবে পুষ্পার প্রথম গল্প পুষ্পা দ্য রাইজের। তো কি করে একজন সাধারণ শ্রমিক থেকে হয়ে গেল বিরাট বড় এক গ্যাংস্টার, এই নিয়েই গল্প। তো এই মুভি নিয়ে নতুন করে কিছু বলার নেই। তো হ্যালো সবাইকে, সবাইকে স্বাগতম ভয়েস অফ সিনেমাতে। জাপানের একটা প্রচলিত রীতি আছে যেখানে ওখানকার ধনী ব্যক্তিরা বিয়েতে বর কনেকে দামি কিছু উপহার দেয়। তেমনই সেখানকার একটি বিয়েতে বর কনেকে একটা বেহালা উপহার দেয়। বেহালাটা কোনো সাধারণ কাঠ দিয়ে তৈরি না, এই কাঠের মূল্য স্বর্ণের চেয়েও বেশি, যেটার নাম লাল চন্দন। আর এই লাল চন্দন কাঠ জাপানে কোথাও পাওয়া যায় না। কিন্তু এই কাঠের এতই ডিমান্ড যে চীন থেকে জাপানে সমুদ্র রাস্তা দিয়ে স্মাগলিং করে পাঠানো হয়। কিন্তু এই লাল চন্দন কাঠ চায়নাতেও কোথাও নির্মাণ করা হয় না। পুরো দুনিয়ায় শুধুমাত্র দক্ষিণ ভারতের শিখাচার নামের জঙ্গলেই পাওয়া যায় এই লাল চন্দন কাঠ। হাজারো কিলোমিটার পাড়ি দিয়ে জঙ্গল থেকে মাদ্রাজ পোর্ট নিয়ে আসা কাঠগুলি ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। আইনগতভাবে এই জঙ্গল থেকে কাঠ কাটা ইনলিগাল, কিন্তু যেখানে আইন আছে সেখানে ক্রাইম তো হবেই। তো কি ভাবছেন এই পুরো মুভির কাহিনী একটা চন্দন কাঠকে ঘিরে? না, এটা একজন শ্রমিকের কাহিনী যে এই চন্দন কাঠের সিন্ডিকেট করে বেড়ায়। পুলিশের চোখ ফাঁকি দিয়ে অন্ধকারময় রাতে জঙ্গল দিয়ে চন্দন কাঠ ভর্তি ট্রাক নিয়ে বেরিয়ে যাচ্ছে, তখনই পুলিশের গাড়ি এসে ট্রাকগুলিকে থামিয়ে দেয়। আর এখানে আমরা দেখতে পাই এই মুভির প্রধান চরিত্র পুষ্পারাজকে। পুষ্পা পুলিশদের বলে, আরে স্যার, নিজেদের মধ্যে ঝামেলা পাকিয়ে লাভ কি, আসেন 10,000 দিয়ে ঝামেলাটা এখানেই শেষ করি। কিন্তু পুলিশ রাজি না হয়ে পুষ্পার গায়ে হাত তুলতেই পুষ্পা এক এক করে সব ইন্সপেক্টরকে বেধড়ক মার মারতে থাকে। তখন এই সাব কনস্টেবল এসে পুষ্পার দিকে বন্দুক ত্যাগ করে। পুষ্পা তাকে 1 লাখ টাকার অফার দেয়, কিন্তু তাও সে রাজি না হয়ে পুষ্পাকে গাড়ির ভেতরে তুলে নেয়। গাড়ির ভেতরে পুষ্পা পুলিশদের বলে, তোমরা কি মনে করেছো সবাইকে 1 লাখ টাকা করে দেব? না, আমি বলেছি তোমাদের প্রত্যেককে 1 লাখ করে দেব। টাকার অ্যামাউন্ট শুনে পুলিশ তাকে ছেড়ে দেয়। এরপর মুভি ফ্ল্যাশব্যাকে 1 বছর আগের কাহিনীতে চলে যায়, যেখানে দেখা যায় পুষ্পা একটি কাঠের ফ্যাক্টরিতে কাজ করছে। ব্রেকের সময় পুষ্পা বাইরে বসে চেয়ারের উপরে পায়ের উপর পা তুলে শাহী স্টাইলের চায়ে রুটি ডুবিয়ে খাচ্ছে। আর তখনই ফ্যাক্টরি মালিক চলে আসলে পুষ্পা তাকে দেখে সালাম আর পা না নামিয়ে নিজের মতো চা খাচ্ছিল। বিষয়টা ফ্যাক্টরি মালিকের পছন্দ না হলে ম্যানেজার এসে বলে, আরে কি করছিস তুই, মালিক এসেছে আর তুই পায়ের উপর পা তুলে বসে আছিস, সম্মান দিতে শেখ। পুষ্পা তখন বলে, এটা আমার পা, আমি যেভাবে খুশি রাখবো, তাতে যে যা ভাবুক, আর আমি এখানে কাজ করার বেতন নিই, কাউকে সম্মান দেখানোর না। ম্যানেজার তখন বলে, এখানে কাজ করতে হলে সম্মান দিতে শিখতে হবে, আর তোর মন মতো এখানে কিছু চলবে না। পুষ্পা বলে, এমন কি? আচ্ছা তাহলে আমি তো নিজেকে বদলাচ্ছি না, তাই চাকরিটাই ছেড়ে দিলাম, আমার এই মাসের বেতনটা বুঝিয়ে দে। এরপর ম্যানেজার তার পাওনা টাকা বুঝিয়ে দিয়ে পুষ্পা অল্প কিছু টাকা রেখে বলে, বাকি টাকাটা তোর মালিককে দিয়ে বলবি মার্কেট থেকে সম্মান কিনে নিয়ে আসতে। এরপর পুষ্পা ওখান থেকে চলে গেলে ম্যানেজার বলে, এই অহংকার ওকে একদিন রাস্তায় নামিয়ে আনবে, না হলে রাজপ্রসাদে বসাবে। তখন কেশব নামের এক শ্রমিক পুষ্পার এই অ্যাটিটিউড দেখে তার উপর ইমপ্রেস হয়ে সেও চাকরি ছেড়ে পুষ্পার পেছনে হাঁটা দেয়। পরের দিন পুষ্পার বাড়িতে পুষ্পার মার একজন পাওনাদার এসে বলে, কি হলো, 1 বছর হয়ে গেছে টাকা ধার নিয়েছো, এখন সুদের টাকা আরো বেড়ে গেছে, এই মাসে দেবে এই মাসে দেবে বলে আমাকে ঘুরিয়ে যাচ্ছ। বলে দিলাম কাল আমি আবার আসবো, কাল যদি আমি আমার টাকা না পাই তাহলে সবার সামনে তোমাকে অপমান করব। পরের দিন পুষ্পা নিজের মহিষ বিক্রি করে পাওনাদারের টাকা পরিশোধ করে দেয় এবং আগের দিন যে সমস্ত মানুষের সামনে তার মাকে অপমান করেছিল তাদের সবার বাড়ি গিয়ে পাওনাদারকে মেরে মেরে প্রশংসা করিয়ে বলে পুষ্পা তার টাকা ফেরত দিয়ে দিয়েছে। দেখা যায় সন্ধ্যাবেলায় পুষ্পা একটি কাজের সন্ধানে বেরিয়েছে, যেখানে দুটো গাড়ি আছে। একটি গাড়ি 100 টাকার কাজে নিয়ে যাবে, যেটা তেমন কোনো রিস্ক নেই। আর একটি গাড়ি 1000 টাকা করে নেবে, সেখানে লাভ আছে অনেক, তবে বেআইনি কাজের কারণে পুলিশ যে কোনো সময় তুলে নিয়ে যেতে পারে। পুষ্পা সেই 1000 টাকার বেআইনি কাজের গাড়িতে উঠে পড়ে। গাড়িতে সবাইকে নামিয়ে দেয় গভীর এক জঙ্গলের ভেতরে। ঘন কালো রাত, ভারী বৃষ্টিপাত, সরু নদীর মাঝ দিয়ে সবাই জঙ্গল পাড়ি দিচ্ছে। আর এইটাই হলো সেই শিশাচার জঙ্গল, যেখান থেকে বেআইনিভাবে লাল চন্দন কাঠ কাটতে এসেছে পুষ্পা আর তার সঙ্গে বাকি কিছু লোকজন। পাহাড়ের চূড়ায় যেখান থেকে রাস্তা স্পষ্টভাবে দেখা যায়, সেখানে একজনকে পাহারাদার হিসেবে বসিয়ে রেখে তারা কাঠ কাটতে শুরু করে। আর তখনই দেখা যায় পুলিশের গাড়ি এই জঙ্গলের দিকেই আসছে। পুলিশের গাড়ি দেখে লোকটা শীষ বাজিয়ে সব শ্রমিকদের সিগন্যাল দেয় যে পুলিশ চলে এসেছে। শীষের আওয়াজ পেয়ে সব শ্রমিক তড়িঘড়ি করে পালানো শুরু করে। তখনই পুষ্পা সবাইকে থামিয়ে বলে, কি সবাই ভয় পেয়ে গেলে? এত কষ্ট করে গাছগুলো কাটলাম আমরা, সামান্য 4জন পুলিশ অফিসার দেখে পালিয়ে যাবে? আমার কাছে এক প্ল্যান আছে, এতে সবার লাভ হবে। কিছুক্ষণের মধ্যে পুলিশ জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। আর এখানে আমরা পরিচয় হই ডিএসপি গোবিন্দর সাথে, যার নাম শুনলেই সব স্মাগলাররা কাঁপতে শুরু করে। যখন সে আসে তখন সব স্মাগলাররা মাল ফেলে নিজেদের যান বাঁচাতে শুরু করে।
এরপর গাছ কাটা কিংবা চেকপোস্ট থেকে মাল নিয়ে যাওয়া তখনই সম্ভব যখন ডিএসপি গোবিন্দ ঘুমিয়ে থাকে। পুলিশ ওখানে এসে সবাইকে জিজ্ঞেস করে, কি রে, তোরা এখানে কি করছিস? শ্রমিকদের মধ্যে একজন বলে, কি সাহেব, দেখছেন না যে আমরা ছাগল চড়াতে এসেছি? তখনই পুলিশ পুষ্পার হাতে কোরাল দেখে জিজ্ঞেস করে, ছাগল চড়াতে এসেছিস, তাহলে কুড়ালের এখানে কি কাজ? কিন্তু পুষ্পা তখন পুলিশের সব সত্যি করে বলে দেয়। তখনই পুলিশ অফিসার পুষ্পার কলার চেপে ধরে জিজ্ঞেস করে, সত্যি করে বল, মালগুলো কোথায় রেখেছিস? পুষ্পার অহংকারী কথা শুনে ডিএসপি গোবিন্দ রেগে গিয়ে পুষ্পার মাথায় গান পয়েন্ট করলেই সব শ্রমিকরা কোরাল নিয়ে এগিয়ে আসে। তখনই পুষ্পা বলে, স্যার, আপনি একটি গুলি চালাবেন আর আমি একসঙ্গে 60টা কোরাল চালাবো। এখন কার বেশি টুকরো হবে নিজেই ভেবে দেখুন। তাদের চেহারা দেখে ভয়ে পুলিশ আপাতত এখান থেকে চলে যায়। আসলে পুষ্পা আর বাকি লোকেরা মিলে কাঠগুলো দড়ি দিয়ে গাছের উপরে বেঁধে রেখেছিল। এর জন্যই এগুলো পুলিশের নজরে পড়েনি। পুলিশ চলে যাওয়ার পর পুষ্পা একটি দড়ি কাটতেই একসাথে সবগুলো কাঠ নিচে পড়ে আসে। আর এভাবেই প্রতিদিন পুষ্পাদের লাল চন্দন কাঠ কাটার ব্যবসা চলতেই থাকে। একসময় কেশব পুষ্পার কাছে এসে বলে, পুষ্পা বউ, আমাকে তোমার সাথে রেখে দাও, আমি তোমার সাথে থেকে লাখ লাখ টাকা কামাতে চাই। আর এতে দুজনের মধ্যে গুরু শিষ্যর সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে কেশব সব সময় পুষ্পার পেছন পেছন থাকে। ঠিক তখনই চন্দন কাঠগুলি ট্রাকে তোলার সময় ডিএসপি গোবিন্দ পুলিশের এক বিশাল ফোর্স নিয়ে তাদের সবাইকে ঘেরাও করে ফেলে। ডিএসপি গোবিন্দ মাইকিং করে পুষ্পাকে উদ্দেশ্য করে বলে, কি বলেছিলি, আমি একটা গুলি চালাবো আর তোরা 60টা কোড়াল চালাবি? এখন দেখ, পুরো পুলিশ ফোর্স নিয়ে এসেছি, এখন কার বেশি টুকরো হবে ভেবে দেখ, ভালোই ভালোই সব আত্মসমর্পণ করে নে। তখনই পুষ্পা একটা পাথর নিয়ে পুলিশের গায়ে ছুঁড়ে মারে। তা দেখে বাকি শ্রমিকরাও সাথে সাথে তার দেখা দেখিতে পুলিশের গায়ে পাথর মারতে শুরু করে। পুলিশ ফায়ারিং করলে শ্রমিকরা যান বাঁচিয়ে পালাতে শুরু করে। তাই পুষ্পা সবার থেকে আলাদা হয়ে চন্দন কাঠ ভর্তি ট্রাক নিয়ে একাই চলে যায়। পুলিশও সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে পুষ্পার পিছন নিতে থাকে। কিন্তু হঠাৎ কিছু দূর যাওয়ার পর পুলিশ দেখতে পায় পুষ্পা একা হেঁটে আসছে, কিন্তু ধারে কাছে চন্দন কাঠ ভর্তি ট্রাকটা কোথাও দেখা যাচ্ছে না। পুষ্পাকে ট্রাক কোথায় জিজ্ঞেস করলে পুষ্পা বলে, স্যার, এখানে প্রচন্ড রোদ, চলুন থানায় গিয়ে ঠান্ডা লাচ্ছি খেতে খেতে কথা বলি। এটা বলে সে পুলিশের গাড়িতে নিজেই উঠে পড়ে। এরপর দেখা যায় পুষ্পাকে থানায় নিয়ে কয়েকজন পুলিশ অফিসার বেধড়ক মার মারছে। মার খেয়েও মুখ না খুললে ডিএসপি গোবিন্দ পুষ্পার গলা এবং চুল ধরে জিজ্ঞেস করে, সত্যি করে বল, মালগুলো কোথায় লুকিয়ে রেখেছিস? পুষ্পা বলে, মাল কোথায় রেখেছি এটা বলে দিলে তো মালিক আমাকে ছাড়বে না। গোবিন্দ আবার জিজ্ঞেস করে, কে তোর মালিক, নাম বল। পুষ্পা উত্তর দেয়, কে আবার, আমি নিজেই, অন্য কারো ক্ষমতা নেই আমার মালিক হওয়ার। এই বলে পুষ্পা দাঁত কেলিয়ে কেলিয়ে হাসতে থাকে। পুষ্পার এই অ্যাটিটিউড দেখে গোবিন্দ রেগে গিয়ে পুষ্পাকে আরো মারতে থাকে। মারতে মারতে পুলিশরা সবাই হাঁপিয়ে যায়, কিন্তু তাও পুষ্পা নিজের মুখ খোলে না। তখনই পুষ্পার মুখ খোলাতে চলে আসে আরেকজন ইন্সপেক্টর। সে সেই বলে, আমি জানি ওর হাসি কিভাবে বন্ধ করাতে হয়। সে পুষ্পাকে তার নাম জিজ্ঞেস করলে পুষ্পা বলে, ওর নাম পুষ্পারাজ। তখনই ইন্সপেক্টর পুষ্পাকে কটাক্ষ করে বলে, তোর পুরো নাম জিজ্ঞেস করেছি, মানে তোর বংশ নাম, তোর বাবার নাম কি রে? তখনই আমরা পুষ্পার চোখে মুখে এই প্রথমবার একটা কষ্টের ছাপ দেখতে পাই। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পুষ্পার ছোটবেলার কাহিনী, যেখানে পুষ্পা ওর মায়ের সাথে স্কুলে ভর্তি হওয়ার ফর্ম ফিল আপ করছে। ভর্তির জন্য স্কুলের শিক্ষক পুষ্পাকে তার বাবার নাম জিজ্ঞেস করলে পুষ্পা তার বাবার নাম বলতেই সেখানে চলে আসে পুষ্পার এক সৎ ভাই। আর এখানে আমরা জানতে পারি যে পুষ্পার মা যে বাড়িতে কাজ করতো সে বাড়ির মালিকের সাথে তার শারীরিক সম্পর্ক হয়ে ওঠে, যার মাধ্যমে পুষ্পার জন্ম হয়েছে। কিন্তু পুষ্পার যে আসল বাবা মুলেটি ভেঙ্কটারামানা, সে কখনোই পুষ্পা বা তার মাকে মেনে নেয়নি, যার কারণে পুষ্পার কোনো বংশ নাম নেই, এমনটাই বলছে তার সৎ ভাই। এরপর পুষ্পার সেই সৎ ভাই তাকে ডেকে বলে, শোন, মনে রাখবি তোর কোনো বংশ নাম নেই, আজ থেকে তোর শুধু একটাই নাম, সেটা হচ্ছে পুষ্পারাজ। আর এটাই ছিল পুষ্পার অতীতকালের বেদনাময় কাহিনী। আর এই কারণেই পুষ্পা তার বাবার নাম কখনো মুখে নিতে চায় না। কাহিনী ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে ফিরে আসে। দেখা যায় পুষ্পাকে খাবার খাওয়ানোর জন্য পুলিশ থানার বাইরে একটি হোটেলে নিয়ে এসেছে। তখনই সেখানে একটা মাইক্রো গাড়ি চলে আসে। এরা মূলত লাল চন্দন কাঠের স্মাগলার, কোন্ডা রেন্ডির 3 ভাই। পুষ্পা মূলত এদের হয়েই কাজ করে। 3 ভাইয়ের মধ্যে প্রথম ভাই, ছোট ভাই জলি রেডি। জলি মদ এবং মেয়ের নেশা আসক্ত, মেয়ে ছাড়া তার কোনো রাতই কাটে না। মেজ ভাইয়ের নাম জাক্কা রেডি। 3 ভাইয়ের মধ্যে সব থেকে বুদ্ধিমান জাক্কা। ব্যবসার সমস্ত হিসাব নিকাশ সে একাই রাখে, বলতে গেলে ব্যবসা তার কাঁধের উপরেই দাঁড়িয়ে আছে। আর এই হলো এদের বড় ভাই কোন্ডা রেন্ডি। ভাইদের মধ্যে সব থেকে ব্রুটাল ভাই সে। এক লোকাল গ্যাংয়ের উপরে প্রতিশোধ নেওয়ার সময় বোম ব্লাস্ট করতে গিয়ে তার ডান হাত হারায়। এরপর থেকে এসে এক হাত দিয়ে পুরো ব্যবসা সামলাচ্ছে। দেখা যায় জলি রেডি আর জাক্কা রেডি পুষ্পার সাথে কিছু কথা বলতে এসেছে। জাক্কা রেডি পুষ্পার প্রশংসা করে বলে, পুলিশের এত মার খাওয়ার সত্ত্বেও তুই নিজের মুখ খুলিসনি, তোর বুকে দম আছে বলতে হয়। পুষ্পা তখন বলে, পুলিশের সামনে মুখ খুলে কি লাভ, লাভ তো হবে আপনাদের সামনে মুখ খুল। তখনই ছোট ভাই জলি রেগে গিয়ে পুষ্পাকে বলে, আমাদের থেকেও তুই টাকা নিবি শালা জঙ্গলির বাচ্চা।
জাক্কা তখন ছোট ভাইকে থামিয়ে দিয়ে শান্ত হতে বলে। আর পুষ্পাকে জিজ্ঞেস করে তো কত টাকা লাগবে মালগুলো কোথায় আছে এটা বলতে। পুষ্পা বলে, বেশি না, 5 লাখ টাকা হলেই হবে। টাকার এমন শুনে জলি আবারও রেগে যায় আর পুষ্পাকে গালি দিতে শুরু করে। কিন্তু মেজ ভাই বিষয়টা ঠান্ডা করে পুষ্পাকে 5 লাখ দিতে রাজি হয়ে যায় আর তাকে বলতে বলে মাল কোথায় আছে। পুষ্পা বলে, বললে বুঝবেন না, ওখানে গিয়ে দেখাতে হবে, কিন্তু তার আগে আমাকে এখান থেকে আপনাদের ছাড়াতে হবে। মালগুলো কোথায় আছে এটা শুধুমাত্র পুষ্পা জানে, তাই তার সমস্ত শর্তে তারা রাজি হয়ে যায়। এরপর পুষ্পা জলি এবং জাক্কাকে নিয়ে সেই স্থানে চলে যায় যেখানে মালগুলো লুকিয়ে রাখা আছে। দেখা যায় পুষ্পা লাল চন্দন কাঠ ভর্তি ট্রাকটা একটা কুয়োর মধ্যে ফেলে রেখে এসেছিল, যাতে পুলিশ ট্রাকের কোনো হদিস খুঁজে না পায়। মালগুলো পেয়ে তারা পুষ্পাকে 5 লক্ষ টাকা দিয়ে দেয়। এখন আসার সময় তো পুষ্পা তাদের গাড়িতে করে এসেছিল, কিন্তু যখন যাওয়ার সময় গাড়িতে উঠতে যায় তখন জলি পুষ্পাকে দুয়া কক্ষ কথা শুনিয়ে দিয়ে বলে, কাজের সময় তোকে উঠিয়েছি বলে বারবার উঠাবো এমনটাও ভাবিস না। এই নে 20 টাকা, কোনো অটোতে করে চলে যা। কথাটা পুষ্পার বেশ ইগো হার্ট হয়, তাই সে হাতে থাকা 5 লক্ষ টাকা দিয়ে নতুন এক গাড়ি কিনে ফেলে। পুষ্পা তার মাকে গাড়িতে নিয়ে তার সেই সৎ ভাইয়ের বাড়ির সামনে গাড়িটা গোল গোল ঘোরাতে থাকে। পরের দিন পুষ্পা কন্ডারেন্ডির সাথে দেখা করতে চলে আসে। জাক্কারেরই তাকে ডেকে এনেছে। কন্ডারেন্ডি তার কিছু লোকদের মারছিল, কারণ ওরা ট্রাক ভর্তি লাল চন্দন কাঠ পাচার করার সময় আবারও পুলিশের কাছে ধরা পড়ে। জাক্কা তখন পুষ্পাকে কন্ডারেন্ডির সাথে পরিচয় করিয়ে দেয়। পুষ্পা তাকে বলে, আমার কাছে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাল পাচার করার দারুণ এক প্ল্যান আছে। কন্ডারেন্ডি পুষ্পার প্ল্যান জানতে চাইলে পুষ্পা কন্ডারেন্ডিকে তার প্ল্যান বুঝিয়ে বলে, ট্রাকের কন্টেনারের নিচে কাঠগুলো স্টিল দিয়ে ঢেকে লুকিয়ে রাখা যাবে, আর উপরে ভাগে দুধ নিয়ে ডিএসপি গোবিন্দর চোখ খুব সহজেই ফাঁকি দেওয়া যাবে, আর এতে আমরা খুব সহজেই চেকপোস্ট ক্রস করতে পারবো। পুষ্পার এই প্ল্যান কন্ডারেন্ডির বেশ পছন্দ হয়, তবে এই কাজে সে যদি কোনো ভুল করে বসে তাহলে কন্ডারেন্ডি তাকে ছাড়বে না। এরপর পুষ্পার প্ল্যান অনুযায়ী তারা কাজে লেগে পড়ে, আর এভাবেই ডিএসপি গোবিন্দর চোখ ফাঁকি দিয়ে দুধের ব্যবসা চালিয়ে দিনের পর দিন চেকপোস্ট ক্রস করে যায়। কন্ডারেন্ডি পুষ্পার এই কাজের উপরে খুশি হয়ে তাকে সমস্ত দায়িত্ব দিয়ে দেয়, আর কাজের জন্য পুষ্পাকে প্রতি কোটিতে 5 লাখ টাকা করে দেবে। কিন্তু পুষ্পা 5 লাখের বদলে 4% শেয়ারে কন্ডারেন্ডির সাথে ব্যবসা করতে চায়। কোনটা তখন বলে, 4% নিয়ে তো তোর লস হবে গাধা। পুষ্পা তখন বলে, আমার টাকার লোভ নেই, খালি 4% ডিল ফিক্স করুন। এরপর কেশব বাইরে বসে পুষ্পাকে বলে, কি করলে ভাও, ওরা 5 লাখ টাকা দিত আর তুমি 4 লাখে রাজি হয়ে গেলে, এমনটা কেন করলে? পুষ্পা বলে, 5 লাখ টাকা নিলে আমি ওদের চাকর হয়ে যেতাম, আর আমরা মাথা নিচু করে থাকতাম ওদের সামনে। কিন্তু 4% নেওয়াতে আমি ওদের লেভেলে এসে গেছি, মানে আমাদের ব্যবসা ইকুয়াল, আমরা সমান সমান পার্টনার। অর্থাৎ পুষ্পা লাখ টাকা লস হলেও সে কারো অধীনে চাকরি করতে চায় না, মানে কারো সামনে মাথা নিচু করে থাকতে চায় না। অর্থাৎ তার কাছে টাকার চেয়েও তার ইগো সবার আগে। পরবর্তী সিনে দেখানো হয় কন্টেনার থেকে দুধ নেওয়ার জন্য লম্বা লাইন আসে, আর তখন আমরা পরিচয় হই এই মুভির সেকেন্ড লিড ক্যারেক্টার অর্থাৎ মুভির নায়িকার সাথে, যার নাম শ্রীভাল্লি। পুষ্পা প্রথম দেখাতেই তার ফিদা হয়ে যায়। এরপর থেকে পুষ্পা প্রতিদিন শ্রীভাল্লির পিছ পিছ ঘুরতে থাকে, এই আশা যে কবে সে তার দিকে ফিরে তাকাবে। কিন্তু প্রতিদিনই তার হতাশ হতে হয়, কারণ শ্রীভাল্লি তার দিকে ফিরেও তাকায় না, তাকে পাত্তাও দেয় না। পুষ্পার প্ল্যান অনুযায়ী পুলিশের চোখ ফাঁকি দিয়ে লাল চন্দন কাঠের ব্যবসা এতদিন দিব্যি চলছিল, কিন্তু হঠাৎ একদিন ডিএসপি গোবিন্দ তাদের এই বাটপাড়ি ধরে ফেলে। ট্রাক নিয়ে চেকপোস্ট পার করার সময় এবার কন্ডারেন্ডির দুজন লোককে আটক করে থানায় নিয়ে আসে ডিএসপি গোবিন্দ। থানায় নিয়ে ওদের মারধর করলে ওরা বলে, স্যার আমাদের ক্ষমা করে দিন, এই সব কিছু পুষ্পা করেছে, আমরা তো শুধু ওর হয়ে কাজ করি। তখন ডিএসপি গোবিন্দ বলে, ছেড়ে দেবো, তবে এক শর্তে, এতদিন তোরা পুষ্পার হয়ে কাজ করেছিস, আজ থেকে আমার হয়ে করবি। পরবর্তী সিনে দেখানো হয় শিবালি ও তার বান্ধবীরা মিলে সিনেমা হলের বাইরে দাঁড়িয়ে আছে, তবে ভেতরে ঢুকে সিনেমা দেখতে পারছে না, কারণ তাদের কাছে টিকিট কেনার পর্যাপ্ত টাকা নেই। তখনই সেখানে কেশব এসে তাদেরকে অফার করে যে শ্রীবল্লী যদি কালকে একবার পুষ্পার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, তাহলে কেশব তাদের সবাইকে সিনেমা দেখার জন্য 1000 টাকা দেবে। শ্রীবল্লীও চিরজীবীর সিনেমা দেখার জন্য রাজি হয়ে যায়। পরের দিন সকালে কেশব পুষ্পাকে নিয়ে মন্দিরে চলে আসে, আর একদিকে শ্রীবল্লীর বান্ধবীরাও তাকে নিয়ে চলে আসে। বান্ধবীদের জোরাজুরিতে শ্রীবল্লী না চাইতেও পুষ্পার দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়, যেটা দেখে পুষ্পার প্রেম আবারও জেগে যায়। সে ছুটে শ্রীবল্লীর কাছে এসে বলে, এই শ্রীবল্লী, আমাকে দেখে হেসেছিলে, তার মানে তুমি আমাকে পছন্দ করো, তাই তো? শ্রীবল্লী উত্তর দেয়, না না বাবা, আমি তোমাকে পছন্দ করি না। পুষ্পা তখন জিজ্ঞেস করে, তাহলে আমাকে দেখে হাসলে কেন? শ্রীবল্লী বলে, এর জন্য তো আমি টাকা পেয়েছি, তোমার দিকে তাকাচ্ছিলাম না বলে তুমি কষ্ট পেয়ে পাগল হয়ে গিয়েছিলে, তাই তোমার দিকে তাকিয়ে হাসার জন্য তোমার বন্ধু কেশব আমাদের 1000 টাকা দিয়েছে সিনেমা দেখার জন্য। এখনো 200 টাকা আছে, কাল কোথায় আসতে হবে বলিস, কাল এসে আবারও হেসে দেবো। এই কথা শুনে পুষ্পা কেশবের উপরে রেগে যায়, যেমনটা বন্ধুর উপরে এক বন্ধু রেগে যায়, তেমনই শ্রীবল্লী সব বান্ধবীদের সামনে পুষ্পার মানিজ্যতে 12টা বাজিয়ে দিয়েছে। তাই রেগে গিয়ে পুষ্পা কেশবকে সিঁড়ি দিয়ে টানতে টানতে নিচে নামিয়ে বলে, তুই কি আমাকে জলি রেডি ভাবলি যে টাকা দিয়ে মেয়েদের কিনে নেবো?
কিন্তু তখনই আবার মুড সুইং হয়ে পুষ্পা বলে, আচ্ছা ইজ্জতের ফালুদা তো বানিয়ে দিয়েছিস, তাহলে এক কাজ কর, শিবলীকে আরো 5,000 টাকা দে। 1,000 টাকায় সে যেহেতু হাসতে রাজি হয়েছে, তাহলে 5,000 টাকা দিলে হয়তো চুমুও দিয়ে দেবে। আরেকদিকে ডিএসপি গোবিন্দ যেই দুজনকে আটক করেছে তাদের মধ্যে একজন হলো শিবালীর বাবা। গোবিন্দ সেই দুজনকে বলে সামনে 1,000 টন লাল চন্দন কাঠের প্রায় 200 কোটি টাকার মাল চেন্নাই পাচার করা হবে, কিন্তু সেটা এখনো হচ্ছে না। তবে সেটা যখন হবে, সেই খবর যদি পুলিশকে জানাতে পারে তারা, তাহলে পুলিশ 50 লাখ টাকা তাদেরকে দেবে। সিন পাল্টায় আমরা পরিচয় হই এই সিনেমার আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রের সাথে, মঙ্গলম সিনু। তার সাথে আরো ছিল তার স্ত্রী দাক্ষিণী এবং দাক্ষিণীর ছোট ভাই মগলেসু। এই মঙ্গলম শ্রীনু হচ্ছে স্মাগলিং সিন্ডিকেটের বস। লাল চন্দন কাঠ তো সবাই কাটতে পারে, কিন্তু 15টা চেকপোস্ট পার করিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চেন্নাই পৌঁছাতে একমাত্র মঙ্গলম শ্রীনুই পারে। প্রায় 200 কোটি টাকা চন্দন কাঠ ভর্তি মাল নিয়ে মঙ্গলম শ্রীনু এসেছে কন্ডারেন্ডির কাছে। মালগুলো চেন্নাই নিয়ে যাওয়ার আগে কিছুদিনের জন্য কন্ডারেন্ডির এক গুপ্ত গোডাউনে লুকিয়ে রাখতে হবে। কন্ডা শ্রীনুকে জিজ্ঞেস করে, আমার গোডাউনে হঠাৎ আসলে? শ্রীনু জানে আগের বিজনেস পার্টনারের সাথে তার কিছু ঝামেলা হয়েছে, যার কারণে এখানে আসা। শ্রেনু কোন্ডাকে বলে, চেন্নাই নিয়ে যেতে কিছু সময় আছে, তাই কিছুদিন মালগুলো তোমাকে সামলে রাখতে হবে, পারবে তো? তখনই পাশে মোগলিসু বলে ওঠে যে গোডাউন দেখাশোনার দায়িত্ব জলি রেডির, কিন্তু তার একটা সমস্যা আছে, সে সবসময় মেনে পড়ে থাকে। পুলিশ যে কোনো মাধ্যমে যে কোনো মেয়ের ঝামেলায় জলিকে ফাঁসিয়ে গোডাউনের খোঁজ নিয়ে নিতে পারে, তাই জলির ভরসায় এতগুলো মাল রাখবে কিনা তারা এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে। কোন্ডা এই ব্যাপারে শ্রেনুকে আশ্বাস দিয়ে বলে, এখন আমাদের কাছে পুষ্পা নামের এক বুদ্ধিমান ছেলে আছে, আর সে যবে থেকে কাজ শুরু করেছে তবে থেকে পুলিশের হাতে মাল তো দূরের কথা, কাঠের একটা টুকরোও খুঁজে পায়নি। পুষ্পা বিশ্বাসযোগ্য কিনা এটা বলতে না বলতেই সেখানে চলে আসে পুষ্পার ব্যাপারে আরো বিস্তারিত বলতে যাবেই কোন্ডা, তখনই শ্রেনু তাকে থামিয়ে দেয়, কারণ পুষ্পার অ্যাটিটিউড দেখে বুঝে গেছে যে সে কিরকম মাল হতে পারে। এই বলে শ্রেনু সেখান থেকে চলে যায়। দেখা যায় যেখানে শ্রেনুর গাড়িটা দাঁড় করা ছিল, সেখানে মাটির নিচে শ্রেনুর আগের বিজনেস পার্টনারকে মাটির নিচে জ্যান্ত পুঁতে রেখে গেছে। লোকটি মাটির নিচ থেকে বের হওয়ার চেষ্টা করছিল, তাই কোন্ডা তাকে গুলি করে মেরে ফেলে। এরপরের সিনে পুষ্পা অপেক্ষায় থাকে শিবালীর কাছ থেকে চুমু খাওয়ার জন্য, কারণ চুমু খাওয়ার জন্য সে শিবালীকে 5,000 টাকা দিয়েছে। শিবালী পুষ্পাকে চুমু দিতে রাজি হচ্ছিল না, তাই সব বান্ধবীরা মিলে তাকে জোর করে পুষ্পার কাছে পাঠায় চুমু খাওয়ার জন্য। গাড়িতে ঢুকে শিবালী বলে সে শুধুমাত্র তার গালে চুমু দিতে পারবে। পুষ্পা তখন বলে, শুধু গালে চুমু দেওয়ার জন্য 5,000 টাকা দিয়েছে নাকি? শেষমেশ শিবালী চুমু খাওয়ার জন্য রাজি তো হয়ে যায়, কিন্তু যখন পুষ্পা তার মুখের সামনে এসে চুমু দিতেই যাবে, সে ন্যাকা কান্নায় ভেঙে পড়ে, বলে সে শুধুমাত্র তার স্বামীকে প্রথম চুমু দেবে। তখন শিবালীর কান্না শুনে তার বান্ধবীরা দৌড়ে আসলে পুষ্পাকে গালিগালাজ করতে থাকে। এরপর তারা শিবালীকে নিয়ে চলে যায়। ওরা চলে গেলে পুষ্পা কেশবকে বলে, কি রে, 5,000 টাকা দিয়েছি, চুমু তো আমি খাবোই, দরকার হলে ওকে বিয়ে করে তারপর চুমাবো, কিন্তু 5,000 টাকা উসুল করেই ছাড়বো। পুষ্পা এরপরে গোডাউনে যায়। পুষ্পা এসে দেখে গোডাউনের বাইরে সব কাঠ পড়ে আছে। সে বলেছিলাম না রাতে সব কাজ শেষ করে দেওয়া উচিত। শ্রমিকরা বলে কাল রাতে জলি রেডি পার্টি করছিল, তাই রাতে কেউ কাজ করতে পারেনি। পুষ্পা দেখে গোডাউনের তালা লাগানো, তাই তালা ভেঙে ভিতরে ঢুকে দেখে সেখানে জলি রেডি একজন মেয়েকে আটকে রেখেছে। পুষ্পা মেয়েটাকে কেশবকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তখনই জলি রেডি সেখানে আসলে পুষ্পার সাথে ঝামেলা লেগে যায়। আর তখন পুষ্পার কাছে কোন্ডা রেন্ডির ফোন আসে। সে জানায় সে পুলিশ গোডাউনের ব্যাপারে সবকিছু জেনে গেছে, তারা কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাবে, তাই পুষ্পা যেন যত তাড়াতাড়ি সম্ভব মালগুলো লুকিয়ে রাখতে পারে। শ্রেনু অনেক আস্থা রেখে আমাদের কাছে মালগুলো রেখেছে। কোটি টাকার মাল পড়ে আছে, যদি একবার ধরা খাই তাহলে সব শেষ হয়ে যাবে। কিন্তু এদিকে ফোনে কথা বলা অবস্থায় জলি বারবার পুষ্পাকে আঘাত করছিল। এতগুলো কাঠ এত অল্প সময় লুকানো সম্ভব না, তাই পুষ্পা বুদ্ধি করে সবগুলো কাঠ পাশের নদীর ঝর্ণাতে ভাসিয়ে দেয়। পুষ্পা তাৎক্ষণিক কেশবকে অনেকগুলো টাকা দিয়ে নদীর ড্যামের ওখানে পাঠায়। কেশব ড্যাম কর্মকর্তাকে অনেকগুলো টাকা ঘুষ দিয়ে ড্যামের সবগুলো গেট বন্ধ করে দেয়, যেন সব কার ড্যামের গেটের সামনে এসে আটকে থাকে। ওইদিকে পুলিশ গোডাউনে এসে পৌঁছে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তারা কোনো লাল চন্দন কাঠের টুকরো খুঁজে পায় না। তখনই পুষ্পা ডিএসপি গোবিন্দকে বলে, স্যার, মাল পেলে পুষ্পাকে পাবেন না, পুষ্পাকে পেলে মাল খুঁজে পাবেন না। দুজনকে একসাথে পাওয়ার ইচ্ছে আপনার হয়তো কখনো পূরণ হবে না। তো সেদিন পুষ্পা 200 কোটি টাকার মাল বাঁচিয়ে দিয়েছে মঙ্গলম শ্রীনু, তাই সে পুষ্পার জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করে রাতে, যেখানে শুধু সিন্ডিকেটের লোকেরাই আসেনি, এসেছে পুলিশ, পলিটিশিয়ান এবং বড় বড় মাপের লোকেরা। পার্টিতে সবাই নাচ গানে মেতে উঠেছিল। এর মাঝে বাইরে বসে পুষ্পা বাথরুম করার সময় জানতে পারে যে মঙ্গলম শ্রীনু সিন্ডিকেটের সবাইকে বোকা বানাচ্ছে। মানে মঙ্গলম শ্রীনু এই লাল চন্দন কার প্রতি টনে চেন্নাইয়ের মর্গান নামের লোকের কাছে 2 কোটি টাকায় বিক্রি করে, আর এই একই কাঠ সে কোন্ডা রেন্ডির কাছে 25 লাখ টাকায় বিক্রি করে। খবরটা শুনেই পুষ্পা কোন্ডা রেন্ডিকে সব কিছু জানিয়ে দেয়। কোন্ডা বলে, শ্রেনুর সাথে আমার সম্পর্ক অনেক বছরের, ওকে এই কথাটা বলতে গেলে হয়তো কিনা আমাদের সম্পর্কটা ভেঙে যায়। এক কাজ করলে কেমন হয়, তুমি গিয়ে কথাটা শ্রেনুকে বলো, যদি সে তোমার কথায় রাজি হয় তাহলে 50% শেয়ার আমার, 50% শেয়ার তোমার, কিন্তু যদি সে রাজি না হয় তাহলে তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না। পুষ্পা বলে, তাহলে বাদ দিন,
শ্রীনুর সাথে কথা বলতে হলে আপনিই বলুন। কারণ পুষ্পা ভালো করেই জানে যে শ্রীনুর সাথে সে যদি কথা বলতে যায় তাহলে সে ফেঁসে যেতে পারে, আর এই স্মাগলিং গ্যাং থেকেও বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আরেকদিকে পার্টিতে খাবারের দায়িত্বে থাকা শিবালির বাবাকে কেশব প্রস্তাব দেয় তার মেয়ের সাথে পুষ্পার বিয়ে দেওয়ার জন্য। শিবালির বাবা বলে, পুষ্পার বংশ পরিচয় কিছুই জানা নেই, এমন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কেনই বা দেবো। কেশব তখন বলে, আপনি জানেন পুষ্পা ভাবের বাবাকে? উনি হচ্ছেন মুল্লাটি ভেঙ্কার রামার ছোট ছেলে। শিবালির বাবা পুষ্পার বাবাকে চিনত, তিনি অনেক উঁচু বংশের এক ব্যক্তি ছিলেন, তাই তার নাম শোনার সাথে সাথে সে বিয়ের জন্য রাজি হয়ে যায়। পরদিন পুষ্পা তার মা এবং বাকি লোকদের নিয়ে বিয়ের কথা পাকাপোক্ত করতে শিবালির বাড়িতে যায়। তখনই সেখানে তার সৎ ভাই এসে পুষ্পাকে না জায়েজ সন্তান, জারজ সন্তান বলে পুষ্পা এবং তার মাকে আরও বিভিন্নভাবে অপমান করতে থাকে। সে বলে, পুষ্পার কাছে এমন কী প্রমাণ আছে যে তার বাবাই মূল্যটি? সে শুধুমাত্র আমার বাবার বংশ পরিচয় ব্যবহার করছে। কথাগুলো শুনে পুষ্পা রেগে গিয়ে তার ভাইকে মারতেই যায়। তখনই ধাক্কা দেখে পুষ্পার মা মাটিতে পড়ে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারায়। পুষ্পা তাড়াতাড়ি করে তার মাকে হসপিটালে নিয়ে যায়। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পুষ্পার ছোটোবেলার কাহিনী। দেখা যায় পুষ্পার বাবা মারা যাওয়ার সময় তার সৎ ভাই তাকে এবং তার মাকে তার বাবার লাশের ধারে কাছেও আসতে দেয়নি, এবং তার বাবা অসুস্থ থাকাকালীনও শেষ দেখা তাদেরকে করতে দেয়নি। পুষ্পা এবং তার মায়ের সব কিছু কেড়ে নিয়ে তাদেরকে অপমান করে গ্রাম থেকে তাড়িয়ে দেয় তার সৎ ভাইয়েরা। এর পরের দৃশ্যে দেখা যায় পুষ্পার মা হসপিটালের বেডে শুয়ে পুষ্পাকে বলছে, আমি যদি আগে জানতাম আমার জন্য তোকে এত অপমান সহ্য করতে হবে, তাহলে তুই পেটে থাকা অবস্থায় আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। পুষ্পা তার মাকে এরকম কান্নায় ভেঙে পড়তে দেখে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। পুষ্পা কেশবকে বলে, ছোটবেলায় আমার জন্মদিনে বাবা আমাকে উপহার হিসেবে একটা সোনার লকেট দিয়েছিল। সেই লকেটের ভেতরে আমার এবং বাবার ছবি ছিল, আর এই ছবিটাই ছিল আমার বাবার একমাত্র স্মৃতি। সেটাও তারা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তবে কেশব আজকের পর থেকে যদি আমার জিনিস কেউ কেড়ে নিতে চায় তাহলে আমি চুপ থাকবো না। সেটা 10 টাকা হোক কিংবা 10 কোটি, আমি সেটা উসুল করেই ছাড়বো। আমি কাউকে রেহাই দেব না, এটা হোক মঙ্গলম শ্রীনু কিংবা পৃথিবীর যে কেউ। আমি কারোর সামনে মাথা নিচু করবো না। পুষ্পা তার এই অধিকার কেড়ে নেওয়ার জেদ থেকে মঙ্গলম শ্রীনুর বাড়ি যায়, কারণ সে তাদের ব্যবসায় ঠকাচ্ছিল। পুষ্পা চন্দন কাঠ নিয়ে কথা বলতে তাদের বাড়ির ভিতরে ঢুকে দেখে শ্রীনুর শালা মুকলেশ একজনকে খুব বাজেভাবে মারছে। এই লোককে মারার কারণ হচ্ছে সে টন প্রতি 25 লাখের বদলে 50 লাখ চেয়েছিল। তখনই শ্রেনুর কাছে এমএলএর ফোন আসে। সে ফোনে বলে শ্রেনু এবারের মতো এই লোকটাকে যেন ছেড়ে দেয়। এই বিষয়ে আমি পরে দেখছি। কিন্তু তখনও ওই লোকটা বেঁচে ছিল, কিন্তু শ্রেনু খুব চালাকি করে একটু আফসোস করে বলে, ইস, এই মাত্রই লোকটাকে মেরে ফেললাম। এরপর মুকলেশ লোকটার গলায় ব্লেড বসিয়ে লোকটাকে মেরে ফেলে। এই সব কিছু পুষ্পার সামনে বসেই হচ্ছিল। শ্রেনু তখন পুষ্পাকে বলে, হ্যাঁ পুষ্পা বল, দেখেছিস লোকটা কিভাবে মারা গেল? কত বড় সাহস, 1 টনের 50 লাখ চেয়েছে। মাত্র 2টা চেকপোস্ট পার করে মালগুলো আমার কাছে নিয়ে আসে, আর সেই মাল আমাকে চেন্নাই পাঠাতে হয়, রাস্তায় 15টা চেকপোস্ট পার করাতে হয়। এই চেকপোস্টগুলো পার করা কত কঠিন সেটা কি ওরা জানে? 50 লাখ টাকা চাচ্ছে, দিলাম শেষ করে। পুষ্পা তখন বলে, ঠিক বলেছেন, আমারও 15টা চেকপোস্ট পার করাতে অনেক অসুবিধা হয়েছে। পুষ্পার এই কথা শুনে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায়। পুষ্পা বলে, খুব কষ্ট করে হলেও আমরা সবাই মিলে মালগুলো চেন্নাই পৌঁছাতে পেরেছি। শ্রেনু পুষ্পাকে বলে, তুমি চেন্নাই মাল পৌঁছে দিয়েছো, কিন্তু কার অনুমতিতে? পুষ্পা বলে, আপনি প্রতি টনে আমাকে 25 লাখ টাকা করে দিচ্ছিলেন, যেটা আমার যথেষ্ট ছিল না। প্রতি টনে যদি 1 কোটি করে দেন তাহলে মাল আপনাকে বেচবো। শ্রেনু বলে, আর যদি না দিই? পুষ্পা জানায়, মাত্র যেই লোকটাকে মেরে ফেললেন সে মোরগানকে মাল বেচত, আমিও তাকে সরাসরি মাল বেচে দেবো। তখনই মুকলেশ উঠে বলে, এই পুষ্পা, মুখ সামলে কথা বল। এই লোকটা 50 লাখ চেয়েছে, এতেই ওর এই অবস্থা হয়েছে, আর তুই 1 কোটি চাচ্ছিস, ভেবে দেখ। পুষ্পা বলে, হ্যাঁ আমিও 50 চাইতেই এসেছিলাম, কিন্তু এখানে রিস্ক বেশি দেখে দাম বাড়িয়ে ফেলেছি। তো 1 টনে 1 কোটি টাকা দিলে আমি রাজি আছি, আর যদি না দাও তাহলে আমি সরাসরি চেন্নাইয়ে মাল মোরগানকে বেচে দেবো। এগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাকে ফোন করে জানিয়ে দিও। তো আমি উঠলাম। এই বলে পুষ্পা খুব অ্যাটিটিউড নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পুষ্পা চলে যাওয়ার পর মুকলেশ শ্রেনুকে বলে, ওকে এখান থেকে যেতে দেওয়া ঠিক হয়নি, পুষ্পাকে এখানে মেরে ফেলা উচিত ছিল। শ্রেনু বলে, এখন বলছিস কেন? ও এতক্ষণ ছিল তখন কি তোর ফেটে গিয়েছিল? মুকলেশ বলে, ওর সাহস দেখে আমি ভিতর থেকে হেলে গিয়েছিলাম। শ্রেনু উত্তর দেয়, তুই যত ভোল্টের শক খেয়েছিস তার থেকেও বেশি ভোল্টের শক আমি খেয়েছি। মুকলেশ যখন আবার বলছিল ওকে এখানেই মেরে ফেলা উচিত ছিল, ঠিক তখনই পুষ্পা সেখানে এক অন্যরকম সোয়াগের সাথে আবারও এন্ট্রি নেয়, আর শ্রেনুর সামনে তার মোবাইল নিয়ে মর্গানকে ফোন দিয়ে মাল বেচার ডিল ফাইনাল করে। তখন এই শ্রেনুর লোকেরা পুষ্পাকে মারতে আসলে পুষ্পা এক এক করে সবাইকে মেরে নাজেহাল অবস্থা বানিয়ে ফেলে। আর যাওয়ার সময় মুকলেশকে বলে, তুই কি ভেবেছিলি তোর দুলাভাই আমাকে এখান থেকে যেতে দিয়েছে তাই আমি গিয়েছি? না, আমার ইচ্ছে হয়েছে তাই আমি যাচ্ছি। পুষ্পার নামটা শুনে কি ফুল ভেবেছিলি? পুষ্পা ফুল না, পুষ্পা ফায়ার। পরবর্তী সিনে পুষ্পা কার্ডগুলো নিয়ে মর্গানের সাথে দেখা করতে চলে আসে চেন্নাই।
মর্গানের সাথে সে 3 কোটি টাকার ডিল ফাইনাল করে এবং পুষ্পা কন্ডা রেড্ডিকে ফোন করে 3 কোটি টাকা ডিলের ব্যাপারে জানায়। এতগুলো টাকার লোভ সামনে নিতে না পেরে কন্ডা ডিলে রাজি হয়ে যায়। পুষ্পা বলে, তাহলে আপনি আর আমি 50% ডিলের সমান সমান ভাগিদার। এই বিষয়ে শ্রীনুর সাথে পরবর্তীতে ঝামেলা হবে এটা জেনেও সে রাজি হয়ে যায়, কারণ এতগুলো টাকার লোভ সে সামলাতে পারেনি। পরবর্তীতে দেখা যায় জলি রেডি ওই দুজনকে খুঁজে বের করেছে যারা পুলিশকে সব তথ্য দিচ্ছিল, আর এই দুজনের মধ্যে একজন ছিল শ্রীবলীর বাবা। জলি সেখানে একজনকে মেরে ফেলে, তবে শ্রীবলীর বাবাকে না মেরে তাকে প্রচুর মারধর করে বেঁধে রাখে। তখনই জলির মনে পড়ে তার শ্রীবলীর মতো একটা সুন্দর মেয়ে আছে, তাই সে তার বাবাকে আটকে রেখে শ্রীবলীকে ধরে বলে, তুই যদি চাস তোর বাবা সুস্থভাবে ঘরে ফিরে আসুক তাহলে তোকে এক রাত্র আমার সাথে কাটাতে হবে। শ্রীবলী সেদিন রাতে জলির কাছে না গিয়ে পুষ্পার কাছে আসে সাহায্যের হাত চাইতে। পুষ্পা শুরুতে একটু ভাব নিলেও শ্রীবলী পুষ্পাকে বলে, আমি শুরু থেকেই তোমাকে ভালোবাসতাম, এর জন্যই তো আমি বিয়েতে রাজি হয়েছি। ব্যাস, এরপর তো পুষ্পার মধ্যে হিরো জেগে যায়। সে জলি রেডির কাছে গিয়ে তাকে বেধড়ক মার মেরে মাটিতে লুটিয়ে ফেলে। মারা শেষে পুষ্পা জলি রেডিকে কটাক্ষ করে বলে, তুই তো আসল পুরুষই না, এত মার খেয়েও বড় ভাইদের কাছে গিয়ে বলবি পুষ্পা আমাকে মেরেছে, দম থাকলে নিজে আমাকে মারতে আসবি। কথাটা জলির আত্মসমর্পণে লাগলে সে পুষ্পাকে বলে, এই কথাটা আমি আমার ভাইদের বলবো না, এই লড়াই শুধু তোর আর আমার মধ্যেই থাকবে। ঘরে বসে পুষ্পারকে সব জলিকে কীভাবে মেরেছে এ নিয়ে আলাপ আলোচনা করতে থাকে। তখনই সেখানে কন্ডা রেড্ডি চলে আসে। আসলে দরজার পেছন থেকে কোনটা সব কিছু শুনে ফেলেছে, তবে সে এখনই পুষ্পাকে মারবে না, কারণ চেন্নাই থেকে টাকা আনার জন্য প্রমাণ হিসেবে একটা ছেঁড়া নোট লাগবে যেটা পুষ্পার কাছে আসে, তাই সে এখনও চুপ হয়ে রয়েছে। তো যখনই মর্গানের কাছ থেকে ডিলের টাকা তারা পেয়ে যায় তখন তারা পুষ্পাকে নিয়ে গৌড়ানোর দিকে রওনা দেয়। আর ওই সময় পুষ্পার কাছে কেশবের মেসেজ আসে যে কোনটা সব কিছু জেনে গেছে যে পুষ্পাই জলি রেড্ডিকে মেরেছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই কোন্ডার লোকেরা পুষ্পার চোখ আর হাত বেঁধে ফেলে। গৌড়ানো নিয়ে পুষ্পাকে মারতে মারতে কোন্ডা বলে, কী রে, তোকে 4% ডিলার করে মাথায় উঠিয়ে দিয়েছি নাকি যে তুই আমার ভাইকে মারছিস? পুষ্পা বলে, আমার মনে হয় না যে ভাইকে মারার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে মারছো, বরং তোমরা আমাকে মারছো কারণ আমি তোমাদের বিজনেসের 50% ভাগিদার, তাই আমাকে রাস্তা থেকে সরাতে চাচ্ছ। এই কথার পর কন্ডা রেড্ডি যখন পুষ্পাকে গুলি করে মারতে যাবে ঠিক তখনই মঙ্গলাম শ্রীনুর লোকেরা চলে আসে, কারণ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই কন্ডারা। মোকলেশ তার দলবল নিয়ে হামলা চালিয়ে দেয়। এই হামলা শুরুতেই গুলি খেয়ে মারা যায় কন্ডা রেড্ডি। এই সূর্যকে পুষ্পা পালানো শুরু করে, যদিও তার হাত বাঁধা ছিল এবং মুখে কাপড় বাঁধা ছিল, কিন্তু এই অবস্থায় পুষ্পা তাদের সাথে লড়াই চালিয়ে যায়, নিজেকে কোনো রকম ছাড়িয়ে নেয়। ওইদিকে মোকলেশ তার দলবল নিয়ে জাক্কা রেড্ডিকে প্রায় মেরেই ফেলছিল। ঠিক তখনই সেখানে পুষ্পা এসে জাক্কা রেড্ডিকে বাঁচায় আর মোকলেশের বাকি দলবলকে একাই মেরে ভাগিয়ে দেয়। পুষ্পা মোকলেশকে মেরেই ফেলছিল। ওই সময় মোকলেশের ফোনে তার দুলাভাই শ্রেনুর ফোন আসে। পুষ্পা ফোনটা তুলতেই শ্রেনু বুঝে যায় যে তারা মোকলেশকে ধরে ফেলেছে। শ্রেনু পুষ্পাকে ঠান্ডা করানোর জন্য বলে, পুষ্পা তোকে আমি আমার বিজনেস পার্টনার বানাবো, তুই যা রেট যাবি তাই তোকে দেবো, খালি মোকলেশকে কিছু করিস না, ওকে ঘরে পাঠিয়ে দে। কিন্তু পুষ্পা সেদিনের মতো শ্রেনুর নকল করে বলে, 5 মিনিট আগে ফোন করা উচিত ছিল, তাহলে তোমার শালা আজ বেঁচে যেত, কিন্তু এখন তো সে মৃত্যু। এই কথা বলে ফোনে থাকা অবস্থায় পুষ্পা মোকলেশকে গুলি করে মেরে ফেলে। পুষ্পা শ্রেনুকে বলে, আমি এখানে কারো পা চাটতে আসিনি, রাজত্ব করতে এসেছি। এখন জাক্কা রেড্ডি আর পুষ্পা এক দলে চলে এসেছে। পরের দিন কন্ডা রেড্ডির শেষকৃত্যের অনুষ্ঠানে সব সিন্ডিকেটওয়ালারা উপস্থিত থাকে। অনুষ্ঠানে এমএলএও সেখানে চলে আসে। তখন সেখানে এমএলএর সঙ্গে সিন্ডিকেটের মিটিং বসে। এমএলএ শ্রেনুকে প্রশ্ন করে, সিন্ডিকেটের ভেতরে তো ভাইচারা ছিল, হঠাৎ শত্রুতা কেন? শ্রেনু বলে, শত্রুতা তো ওরাই শুরু করেছে, সিন্ডিকেটের নিয়ম ভেঙে আমাকে কিছু না জানিয়ে সরাসরি মাল চেন্নাই গিয়ে মর্গানকে বেঁচে এসেছে। তখনই পুষ্পা ব্যাগ ভর্তি 3 কোটি টাকা এমএলএকে দেখিয়ে শ্রেনুর বাটপাড়ি ফাঁস করে দেয়, যে সে কীভাবে সবাইয়ের কাছ থেকে মাল 50 লাখ টাকায় বিক্রি করে চেন্নাইয়ের মর্গানের কাছ থেকে 3 কোটি টাকা হরপ্ত, এবং সে এতদিন এমএলএকেও ঠকাচ্ছিল। পুষ্পা সবাইকে এবং এমএলএকে বোঝাচ্ছিল যে তাকে যদি সিন্ডিকেটের সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে সে সবাইকে প্রতি টনে 2 কোটি টাকা করে দেবে এবং ব্যবসায় বাড়ানোর বিভিন্ন আইডিয়াও সবার সাথে শেয়ার করে। এমএলএও পুষ্পাকে বেশ পছন্দ করে, তাই তার আইডিয়ার সহমত জানিয়ে শ্রেনুকে সরিয়ে পুষ্পাকে সিন্ডিকেটের নতুন লিডার বানিয়ে দেয়। আর এর পরের দৃশ্যে দেখানো হয় সিন্ডিকেটের সমস্ত দায়িত্ব পেয়ে অল্প কিছুদিনের মধ্যেই পুষ্পা হয়ে ওঠে এলাকার সব থেকে নামি দামি লোকের মধ্যে একজন। তার অধীনে ব্যবসার তীর সীমানায় পৌঁছে যায়। আর এদিকে এমএলএও মিনিস্টারের চেয়ারে উঠে যায়। এখন পুরো ক্ষমতা পুষ্পার হাতে। অন্যদিকে শ্রেনুর স্ত্রী শ্রেনুকে দোষারোপ করতে থাকে তার ভাইয়ের মৃত্যুর জন্য, তাই সে রেগে গিয়ে শ্রেনুর গলায় ব্লেড দিয়ে টান মারে। তার লোকজনও তাকে তাড়াহুড়া করে হসপিটালে নিয়ে যায়। সে কোনো রকম প্রাণে বেঁচে আছে আজ। ওইদিকে সিন্ডিকেট গ্যাংকে ধরতে না পারার কারণে চাকরি থেকে বরখাস্ত হয়ে যায় ডিএসপি গোবিন্দ, আর তার জায়গায় এসেছে এই সিনেমার অন্যতম এক চরিত্র। যদিও সিনেমার অল্প কিছু সময়ের জন্য তাকে দেখানো হয়েছে, কিন্তু তার ভূমিকা রয়েছে এই মুভির দ্বিতীয় পার্টে, যেটা আমরা খুব শীঘ্রই এক্সপ্লেন করতে চাচ্ছি। এসপি ভাওয়ার সিং শাখাওয়াত সে এন্ট্রি নেওয়ার পর পুরো মুভির কাহিনী পাল্টে যায়। মুভির এই শেষ কটা প্লটে রয়েছে শাখাওয়াত আর পুষ্পার দ্বন্দ্ব নিয়ে, যেটা লিড করবে এই মুভির দ্বিতীয় পার্টে, অর্থাৎ পুষ্পা দ্য রুলের। পুষ্পার শাখাওয়াতের দ্বন্দ্ব শুরু হয় যখন পুষ্পার শ্রীবলীর বিয়ে ঠিক হয়।
তার বিয়ের দাওয়াত দিতে শেখাওয়াতের কাছে যায় বিয়ের কার্ড নিয়ে। পুষ্পা শেখাওয়াতকে কোনো রকম সম্মান না দিয়ে তাকে তাচ্ছিল্য করে বিয়ের দাওয়াত দেয় এবং ব্যাগ ভর্তি টাকা দিয়ে লাল চন্দন কাঠের স্মাগলিংয়ের জন্য তাকে 1 কোটি টাকার কমিশন দেয়। কিন্তু পুষ্পার মতো এক নির্বংশর কাছে কোনো রকম সম্মান না পেয়ে শেখাওয়াতের ইগোতে হার্ট হয়। এরপর শেখাওয়াত পুষ্পাকে একের পর এক কথা বলে অপমান করতে থাকে, তাকে নাজায়েজ, জারজ, ভ্যালুলেস, ব্র্যান্ডলেস বলে অপদস্থ করতে থাকে। এমনকি সে পুষ্পার বিয়েতে ঝামেলা করবে এই বলে হুমকি দেয়। রাগে পড়ে কোনো রকম পুষ্পা নিজেকে দমিয়ে রেখেছে, তাও সে শেখাওয়াতকে কিছু বলছে না। এমনকি শেখাওয়াত পুষ্পাকে তাকে স্যার ডাকতে বলে। দেখা যায় পুষ্পা তাকে স্যারও ডেকে দেয়, কিন্তু কেন পুষ্পা সব কিছু মেনে চলছে সেটা আমরা শেষে জানতে পারবো। শেখাওয়াত পুষ্পাকে বলে সবসময় যেন তার সামনে মাথা নিচু করে চলে। সেদিনের পর থেকে পুষ্পা শেখাওয়াতের কথা মতোই চলতে থাকে। যে পুষ্পা কারোর সামনে মাথা নিচু করে না, সে হঠাৎ কেন শেখাওয়াতের সামনে এরকম দুর্বল হয়ে গেল। অবশেষে পুষ্পা এবং শ্রীবালির বিয়ের দিন চলে আসে। বিয়ের পিঁড়িতে বসার সময় হয়ে গেছে, শ্রীবালি চলে এসেছে, কিন্তু পুষ্পাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই পুষ্পাকে খোঁজাখুঁজি করছে, কিন্তু কোথাও পুষ্পাকে পাওয়া যাচ্ছে না। দেখা যায় পুষ্পা বিয়ের অনুষ্ঠান ছেড়ে শেখাওয়াতকে নিয়ে একটা নির্ঝুম জায়গায় মদ নিয়ে পার্টি করছে। তারা দুজন মদ খেয়ে নাচানাচি করছিল, কিন্তু হঠাৎই দেখা যায় পুষ্পার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়। সেদিনের অপমানের কথা মনে করতে করতে পুষ্পার ভেতরে আগুন জ্বলতে থাকে। সে শেখাওয়াতের হাত থেকে পিস্তল টেনে নিয়ে নিজের হাত মুঠো করে গুলি করে। তারপর রক্ত দেখিয়ে পুষ্পা বলে, এইটা হচ্ছে আমার চিহ্ন আর এটাই হচ্ছে আমার ব্র্যান্ড। স্যার, আপনি আমাকে জারজ বলে একদমই ঠিক করেননি। আমি সেদিন এত অপমান সহ্য করেও চুপ ছিলাম, কারণ আমার বিয়ের জন্য আমার মা অনেক খুশি ছিল। সেদিন তোর সাথে ঝামেলা করে আমি আমার মার মন খারাপ করতে চাইনি, কিন্তু আজ আমার বিয়ে ঠেকানোর কারো সাহস নেই। পুষ্পা শেখাওয়াতকে সরকারের গোলাম বলে তার সমস্ত জামা কাপড় খুলে শুধুমাত্র আন্ডার প্যান্ট পরে থাকতে বলে। এরপর পুষ্পাও একইভাবে নিজের সব জামা কাপড় খুলে আন্ডার প্যান্ট পরে থাকে। এরপর শেখাওয়াতকে বলে, আমরা দুজনে অর্ধ উলঙ্গ, কিন্তু আমাদের দুজনের মধ্যে পার্থক্য কি জানিস? আমার শরীরে কাপড় থাক আর না থাক, আমি এই অবস্থার বাইরে গেলে সবাই আমাকে পুষ্পা ভাই বলে ডাক দেবে, কিন্তু তুই যদি এই অবস্থায় বাইরে যাস তাহলে একটা কুকুর পর্যন্ত তোকে সম্মান দেবে না। তুই শুধুমাত্র সরকারের গোলাম, যার পোশাক ছাড়া কোনো সম্মান নেই, আর এটাই হচ্ছে আমার ব্র্যান্ড, যেটা আমি নিজেই তৈরি করেছি। এই বলে পুষ্পা শেখাওয়াতকে উলঙ্গ অবস্থায় রেখে নিজের অপমানের প্রতিশোধ নেয়। এই অবস্থায় শেখাওয়াত নিজের ঘরে গিয়ে পুষ্পার দেওয়া সমস্ত কমিশনের টাকা পুড়িয়ে ফেলে। রাগে ফুলে শেখাওয়াত পাগলের মতো আচরণ করতে থাকে। আর এই অবস্থায় পুষ্পা বসে পড়ে বিয়ের পিঁড়িতে। পুষ্পার এই অবস্থা দেখে শ্রীবালি জিজ্ঞেস করে, কী হয়েছে তোমার? পুষ্পা তখন বলে, কেউ একজন পুষ্পাকে ফুল ভেবেছিল, কিন্তু আমি তাকে বুঝিয়ে দিয়েছি যে পুষ্পা ফুল না, ফায়ার। আর এই বলেই শেষ হয় পুষ্পা মুভির পার্ট 1। পুষ্পা মুভির দ্বিতীয় পার্টে পুষ্পার 3 জন বড় প্রতিপক্ষ রয়েছে। এক হচ্ছে জলি রেডি, দ্বিতীয় হচ্ছে শ্রেনু, এবং তৃতীয় এবং সবচেয়ে বড় প্রতিপক্ষ পুষ্পার, সে হচ্ছে শেখাওয়াত। এই 3 জনের বিপক্ষে লড়তে হবে পুষ্পাকে। তো দর্শক, অপেক্ষায় থাকুন পুষ্পা দ্য রুলের এক্সপ্লেনেশন ভিডিওর জন্য। খুব শীঘ্রই আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে।